আসসালামু আলাইকুম। পড়ছি গল্প নেতার পতন। লিখেছেন প্রিয়তা। পর্ব 29। রাত হলেই অধৈর্য জিনিয়ার ধৈর্য শক্তি আরও কমে যায়, একেবারে লেভেল জিরোতে নেমে আসে। ও তখন স্থির হয়ে বসতেও চায় না। কিছু মানুষ হচ্ছে রাত হলে ঝিমায়, দিন হলে কামায়। আবার কিছু মানুষ দিন হলে ঝিমায় আর রাত হলে কামায়। এদের আবার আধুনিক ভাষায় নাইট পারসন আর ডে পারসন বলা হয়। জিনিয়া হলো নাইট পারসন, রাত হলে ফুল অফ এনার্জি। আর রাত্রি হলো ডে পারসন, দিন হলে ফুল অফ এনার্জি। দুজনের এই বৈপরীত্যে জিনিয়ার অসুবিধা না হলেও রাত্রির হয়। ওকে ধরে বেঁধে অর্ধরাত্রে জাগিয়ে রাখে জিনিয়া। এই যেমন আজও জিনিয়া রাত্রিকে সোজা করে বসিয়ে রেখেছে। রাত্রি প্রতি সেকেন্ডে হাই তুলছে আর ঘুমে রীতিমতো ঢুলছে। কিন্তু জিনিয়ার সেসব দেখার সময় কই। সে তো দিব্যে জেগে আছে, তার চোখে সামান্য ঘুমের রেশ নেই। রাত্রিকে বসিয়ে রেখে আনমনে গেম খেলছে ও। রাত্রি উঁকি মেরে তাকালো দেয়াল ঘড়িটার দিকে। রাত প্রায় 1:30 বাজতে চলল। চোখ সরিয়ে আবার তাকালো জিনিয়ার দিকে। অসহায় স্বরে বলল, আর কতক্ষণ বসে থাকবো আবু? ঘুমিয়ে পড়ি গিয়ে। জিনিয়া স্ক্রিনে চোখ রেখেই বলে উঠল, হুম, আমার ভয় লাগছে, আজ ঘুমানো যাবে না। হতাশায় মুখ ছোট হয়ে আসে রাত্রির। এই তো দিব্যি গেম খেলছে সে, আবার কিসের ভয়ের কথা বলে তাহলে? নরম স্বরে বলল, ঠিক আছে, তাহলে এই ঘরে ঘুমিয়ে যাই। কথাটা বলেই রাত্রি শুয়ে পড়তে নেয়। অমনি চেঁচিয়ে উঠল জিনিয়া, এই না, একদম ঘুমানো যাবে না, জেগে থাকতে হবে আজকে, মানে এখন থেকে প্রতি রাত। কি, মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? কি বলছো এসব? রাত্রের ফোনটা উচ্চস্বরে চেঁচিয়ে উঠল। জিনা বিরক্তিতে কপাল কুঁচকুল। এত রাতেও মানুষ ঘুমায় না, কল করে জ্বালায় কেন? স্ট্রেঞ্জ। রাত্রি আবারও হতাশ শ্বাস ছাড়ে। নিজে জেগে আছে আর মানুষকে জ্ঞান দিচ্ছে। পাশে ফিরে ফোন তুলে নেয়, চেহারায় বিস্ময় নিয়ে চোখ জোড়া ছোট করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবেই ছিল সে। কলকে টিকে আবারও বেজে উঠল। জিনিয়া এবার ফিরে তাকায়। বারবার কল বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। জিনিয়ার কাছে বিষয়টা বেশ রহস্যজনক লাগে। তাকিয়ে দেখে রাত্রি অন্যমনস্ক হয়ে আছে। জিনিয়া খপ করে কেড়ে নেয় ফোনটা। স্ক্রিনে ভেসে থাকা নামটা তাকেও হয়তো বিস্মিত করলো। কপাল কুঁচকে অস্ফুট স্বরে বলল, মুয়াজ ভাইয়া। বাঁকা চোখে তাকালো রাত্রির দিকে। রাত্রি অসহায় চাহনি ফেলে তাকিয়ে আছে জিনিয়ার দিকে। জিনিয়া সন্দিহান গলায় কড়া স্বরে বলল, এত রাতে তোমাকে মুয়াজ ভাইয়া কল করেছে? কোনো দরকার নাকি? ফোন তোমার হাতে, কল সে করেছে। তাহলে কেন কল করেছে বা কী দরকার আছে সেটা আমি কিভাবে জানবো? জিনিয়ার সন্ধিহান চোখজোড়া ক্রমশ ছোট হয়ে আসে। ও কলটা রিসিভ করে লাউডস্পিকার অন করে ধরল রাত্রির সামনে। রাতে যেন বোকা বনে গেছে। কল রিসিভ করার দরকারই বা কী ছিল, যদি ওকে এভাবেই ফাঁসিয়ে দিবে? নিজেই কথা বলে নিত, নয়তো রিসিভ করতো না। ওপাশ থেকে কোনো শব্দ নেই। জিনিয়া খোঁচা মারলে ধীর স্বরে রাত্রি বলল, আসসালামু আলাইকুম। ঘুম কাতরে কণ্ঠস্বর সামান্য ভারী শোনাল ওর। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল। পুরুষারীর নরম কণ্ঠ ভেসে এলো, ডিস্টার্ব করলাম? ঘুমাচ্ছিলেন? রাত্রি আর চোখে তাকালো জিনিয়ার দিকে। জিনিয়া যেন শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত্রি বলল, না, সমস্যা নেই। এত রাতে কল করলেন, কোনো জরুরি দরকার ছিল? হ্যাঁ, ছিল তো। জি বলুন। আমি আসলে রান্না করতে এসেছিলাম কিচেনে, কিন্তু বাসায় মশলা নেই। এখন দোকানপাটও বন্ধ হয়ে গেছে হয়তো। আপনি তো আমার প্রতিবেশী, তাই ভাবলাম একটা কল করে জিজ্ঞেস করি। প্রতিবেশী হিসেবে একটু সাহায্য তো ডিজার্ভ করি, তাই না? বলুন। রাত্রি আর জিনিয়া দুজনের মুখই হা হয়ে রইল। মুয়াজ ওদের প্রতিবেশী? কবে হলো? রাত্রি ফের কিছু বলতে যাবে, তার আগেই জিনিয়া বলে উঠল, এত রাতে আর রান্না করে কি করবেন ভাইয়া? রামেন খেয়ে ফেলুন, পেটও শান্তি মনও শান্তি। জিনিয়ার কণ্ঠস্বরে ধরফর করে উঠল মুয়াজ। সোফায় আরাম করে হেলান দিয়ে কথা বলছিল সে। উল্টো দিকের সোফাটা দখল করে বসে আছে দিগন্ত। কোলে ল্যাপটপ নিয়ে তাতে আঙ্গুল চালাচ্ছে অনবরত। মুয়াজ এমন তরক করে উঠে বসায় সরু চোখে ওর দিকে তাকালো দিগন্ত। কপালে পড়ে গেল কয়েকটা ভাঁজ। মুয়াজ সেদিকে তাকিয়ে নিল একবার। গলা খাঁকড়ি দিয়ে বলল, আরে জিনিয়া, কখন এলে? জিনিয়ার নাম উচ্চারণ হতেই বুকটা কেমন ধক করে উঠল দিগন্তের। অবচেতন মন চাইল ওর কণ্ঠস্বর শুনতে, কিন্তু নিজের লম্বা চওড়া ইগো ভুলে মুয়াজকে লাউডস্পিকার দিতে বলা যায় না। সে দ্বিধা দ্বন্দ্বে বসেই রইল। আমি আবার কোথায় এলাম? আমি তো আমার বাসাতেই আছি। থতমত খেয়ে গেল মুয়াজ। অপ্রস্তুত স্বরে আবার আওড়ালো, মানে রাত্রির রুমে কখন এলে? রাত্রিপুর রুমে কি তাহলে এখন থেকে টাইম মেনটেন করে আসতে হবে? কথাটা বলতে বলতে জিনিয়া তাকালো রাত্রির দিকে। কর্কশ তার চাহনি। রাত্রি সহজরে মাথা নেড়ে না বুঝলো, অর্থাৎ মেনটেন্যান্সের দরকার নেই। অপাশে মুয়াজ বসে আছে ভেবাচাকা খেয়ে। বাচ্চা মেয়েটা সোজা কথা বোঝে না কেন? মনে মনে কেঁদে কেটে ভাসিয়ে দিয়ে মুখে বলল,
আমি তো এসব ভেবে বলিনি প্রিন্সেস। আমি ভাবলাম এখন তো রাত হয়েছে, লিটল প্রিন্সেসরা তো রাত জাগে না। তুমি নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছিলে, তাহলে এখন কেন উঠে গেলে? কিছু লাগবে নাকি ভয় পেয়েছো? এসব কনসার্ন থেকে জানতে চাও আর কি। দিগন্তের আর মন মানছে না। মুয়াজের এত কেয়ারিং ভাব আর পীড়িতের আলাপ ও নিতে পারছে না বোধহয়। বুকের ভেতর কেমন করছে। সোজা হয়ে উঠে দাঁড়ালো, যেন বসে থাকতে থাকতে ক্লান্ত। আড়মোড়া দিয়ে পকেটে হাত ঢুকিয়ে ঘরমায় পাচারি শুরু করলো। এদিকে মুয়াজ সবটাই দেখছিল আর চোখে। কিছু একটা ভেবে বাঁকা হাসলো ও। হাতের ফোনটা লাউডস্পিকারে দিয়ে সোফার হাতলে রেখে দিল। জিনিয়া খিলখিলিয়ে হেসে উঠল। থেমে গেল দিগন্তের অস্থির চিত্তে চলতে থাকা পাচরা। হাসিটা তার চেনা লাগলো, বড্ড বেশি চেনা লাগলো সেই কণ্ঠস্বর। জিনিয়া হাসি থামিয়ে গদগদ হয়ে বলল, ও, হাউ সুইট অফ ইউ ভাইয়া, কিন্তু আমি তো বুঝে গেছি। জিনিয়ার কণ্ঠস্বর এক প্রকার দ্বিধায় ফেলে দিল দিগন্তকে। কণ্ঠস্বর তার চেনা লাগছে, খুব চেনা, কিন্তু যার সাথে ম্যাচ করছে সে তো জিনিয়া হতে পারে না। কিভাবে সম্ভব এটা? বিস্ময়ে বিমূঢ় হয়ে বারবার নিজের মন আর মস্তিষ্কের লড়াইয়ে বিদ্ধ হচ্ছে সে। মুয়াজ মৃদু হাসল। কি বুঝেছ প্রিন্সেস? বেবিরা কিন্তু বেশি বুঝতে নেই, তাহলে দাঁত পড়ে যায়। আরেক দফায় খিলখিলিয়ে হাসিতে লুটোপুটি খেল জিনিয়া। রাত্রিও সাথে ঠোঁট টিপে হাসছে। কি অদ্ভুত সব কথা বলে লোকটা। জিনিয়ার হাসির মাঝেই মুয়াজ বলল, তা প্রিন্সেস এখনো জেগে কেন? ঘুম হচ্ছে না? রাত্রি ছোট্ট শ্বাস ফেলে বলল, ওর ঘুম এমনই, ঠিকমতো ঘুমায় না। এটা তো ঠিক নয় প্রিন্সেস। দিগন্ত কপাল কুঁচকে তাকিয়ে রইল। মুয়াজের মুখে বারবার এই প্রিন্সেস ডাকটা ওর কানে বিষের মতো লাগছে। মুয়াজও কি আর কম যায়? সেও ইচ্ছে করেই বাড়ি আদর দেখাচ্ছে। দিগন্ত যখন নিজের অনুভূতির স্বীকারই করে না, তখন ওকে জ্বালানোরই বরং বেশি আনন্দদায়ক। জিনিয়ার মুখের হাসি হাসি ভাবটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। সে কি আর সাধে জেগে আছে? সে তো ঘুমাচ্ছে না স্রেফ ভয়ে। নির্জীব গলায় বলল, ঠিক বেঠিক ভাববো নাকি বাঁচা মরা ভাববো? দিগন্ত ফিরে তাকালো ফোনের দিকে। জিনিয়ার কণ্ঠে হঠাৎ এমন নির্জীবতা আর এই রহস্যময় বাক্য সন্দিহান লাগলো তার কাছে। মুয়াজও অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? জিনিয়া একটা বিরাট দীর্ঘশ্বাস ফেলে ভেতরের কথাটাকে ভেতরেই চেপে রাখলো। ওপাশ কাটিয়ে বলল, আপনার রান্না পুড়ে যাচ্ছে না ভাইয়া? বিগত 15 মিনিট ধরে আমরা কথা বলছি। জিনিয়ার কথায় অদৃশ্য জিভ কাটল মুয়াজ। হায় রে, কি বলতে কল করলো আর এখন কী সব বলছে। ও নিজের ভুল সামলে নিয়ে গড়া ঝেড়ে বলল, দেখেছ, তোমার নরম কণ্ঠস্বরে দুনিয়াদারি ভুলে বসে আছি। তোমার রাত্রিপক্ষে দাও তো ফোনটা, মশলা কি পাওয়া যায় কিনা দেখি। মুয়াজের এই আদিক্ষেতা আর লুতুপুতু ভাব নিয়ে বলা কথাগুলো দিগন্তের শিরায় শিরায় রাগের স্রোত বইয়ে দিল। সে বিড়বিড় করে আওড়ালো, উফ, বিরক্তিকর। অতঃপর সে ঘর ত্যাগ করলো। মাথার ভেতর সব প্যাঁচ লেগে আছে। আপাতত এই জটগুলো ছাড়িয়ে নেওয়া খুব জরুরি। রাত বাজে প্রায় 2টার কাছাকাছি। মুয়াজ দাঁড়িয়ে আছে জিনিয়াদের বাড়ির সদর দরজার সামনে। মুয়াজের এখানে অনেক আগে থেকেই একটা বাড়ি কেনা ছিল। এখানেই সে থাকতো, তবে মাসে হয়তো সপ্তাহখানেকেরও কম। বাসায় থাকবে কিভাবে? এই কাজ সেই কাজ দেখিয়ে ওকে তো অফিসেই বেঁধে রাখে দিগন্ত। তারও যে একটা বাড়ি আছে, একটা জীবন আছে, সেটা তো ভুলেই বসেছিল সে। আজ বহুদিন পর বাড়ি ফিরেছিল, কিন্তু তাতেও শান্তি নেই। দিগন্ত ঠিক ওর পিছু নিয়ে এখানেও হাজির। তা হবে নাই বা কেন? মুয়াজের জিনিয়াদের বাড়ি যে রাস্তার এপার ওপার, জিনিয়াকে দেখার লোভ কি আর সে সামলাতে পারে? মুখে যতই বলুক বেয়াদব মেয়ে, মনে তো অন্য সুর বাজে। সেটা পাত্তা দিক বা না দিক, সে সুর থামবে কি এত সহজে? নিজেকে বুঝিয়েছে কাজের জন্য এলাম, অথচ এমন কোনো আহামরি কাজ নেই যেটা এখানে এসে করতে হবে। মুয়াজ এক প্রকার বিরক্তই হয়েছে। একে তো গতকাল পর বাড়ি ফিরেছে, তার উপর আবার অফিস কাঁধে নিয়ে ফিরেছে। কিন্তু কি আর করার? তার সকল ঘ্যান ঘ্যানকে পাশে ফিরিয়ে দিগন্ত রীতিমতো দখলদারিত্ব নিয়ে মুয়াজের বাড়িতেই উঠে এসেছে। খানিক্ষণ বাদে মশলার প্যাকেট হাতে দরজার কাছে হেঁটে এলো জিনিয়া। মুয়াজ ওকে দেখে খুব একটা খুশি হতে পারল না বোধ হয়। জোরপূর্বক হেসে বলল, হাই। জিনিয়া ওর আমসি মুখটা দেখে কিছু একটা আন্দাজ করতে পারলো হয়তো। মুখ টিপে হেসে বলল, মশলাটা ভালো ব্র্যান্ডের, রাত্রিবু বলেছে। মাংসর রান্নাটা নাকি বেস্ট হবে। মন খারাপের কিছু নেই। মন খারাপ কেন করব? মুখ কালো করে রেখেছেন, তাই ভাবলাম মন খারাপ। মুখ কালো? কই, না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আসি আজকে, তুমি ঘরে যাও। কথাটা বলে মুয়াজ চলেই যাচ্ছিল। জিনিয়া চটজলদি ওকে থামাতে ওর হাত আঁকড়ে ধরল। না না, দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। মুয়াজ শঙ্কাভরা নয়নে তাকালো। কি কথা? জিনিয়া প্রায় ফিসফিসিয়ে বলল, ভাতি নেতাটা কোথায় আছে? বাড়িতে? জিনিয়ার প্রশ্নের ধরন আর উত্তরের আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকা একজোড়া চোখ দেখে
মুয়াজের মনে শয়তানে বুদ্ধি চেপে বসল। সেও একইভাবে নিচু স্বরে বলল, বাড়িতে নেই, অন্য বন্ধুর বাড়ি গেছে। অন্য বন্ধু? হ্যাঁ, অন্য বন্ধু। জিনিয়া থমকে দাঁড়ালো। অন্য বন্ধু বলতে যে মুয়াজ কি বুঝিয়েছে সেটা আর বলা হলো না। তার আগে বড় বড় পা ফেলে এগিয়ে এলো রাত্রি। তার হাতে একটা ছোট বক্স। মুয়াজ মুগ্ধতা বড় নয়নে তাকিয়ে রইল ওর দিকে। আবারও এক দফা প্রেমে পড়লো হয়তো। বক্সটা মুয়াজের দিকে ধরে রাত্রি বলল, আজ আর রান্না না করে এটা দিয়ে চালিয়ে দিয়েন। মুয়াজের ঘোর কাটে না। মৃদু মাথা দুলিয়ে সায় দেয় সে। এদিকে জিনিয়ার মনে ঝড়। এই মাঝ রাতে দিগন্ত গেল কোথায়? বন্ধুর বাড়ি। কিন্তু কেমন বন্ধু? মেয়ে না ছেলে? নানান প্রশ্নে মাথাটা তার ভনভন করে উঠল। না, এই প্রশ্নের ইতি টানা দরকার। জানালার ভারী কাচের দেয়ালের পেছনে অন্ধকার রুমটাতে দাঁড়িয়ে আছে দিগন্ত। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জিনিয়া আর মুয়াজের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার দৃশ্য। দিগন্তের কলিজায় যেন মোচড় দিয়ে উঠল তখনই, যখন জিনিয়া হাত টেনে ধরল মুয়াজের। অদৃশ্য কোনো কারণে ঈর্ষায় শরীর যেন ঝলসে গেল দিগন্তের। সে দাঁত কিরমির করে তাকিয়ে মনে মনে জিনিয়ার সাহসের বাহবা দিল কিছুক্ষণ। পরক্ষণেই আবার ভাবল, জিনিয়ার সাহসের কি আছে এখানে? হাতটাই তো ধরল, আর ধরলেই তার কি? কিন্তু তার অবুঝ মন সে যুক্তি মানল না, বরং রাগান্বিত নয়নে তাকিয়ে ফুসফুস করে রাগের মাত্রা বাড়াতে লাগলো সে। জিনিয়া বিছানায় বসে নখ কামড়াচ্ছে। রাত্রিকে তার ঘরে পাঠিয়ে দিয়েছে। আপাতত ভয়ের চেয়েও বেশি চিন্তা হচ্ছে দিগন্তকে নিয়ে। গেল কোথায় লোকটা? ক্লাবে নয়তো? সেদিন রাতের মতো মেয়েগুলোকে সব চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছে না তো ওকে? নানা আজগুবি ভাবনা মাথায় ভিড় করছে। এদিকে তাকে নিজের অজান্তেই ভাবনায় ফেলে দিয়ে প্রেয়সীর হাতের মাংস ভুনা দিয়ে আয়েশ করে পেট পুজো করছে মুয়াজ। আহা, কি শান্তি! অথচ চঞ্চল মেয়েটা ওদিকে টেনশনে মরছে। একই প্রকার চিন্তায় মগ্ন আছে দিগন্ত। এমের কণ্ঠস্বর জিনিয়ার সাথে হুবহু মিলে যাচ্ছে। সাথে আরও ছোট ছোট ইঙ্গিত আর পেছনের কাহিনীগুলো কানেক্ট করলে সব তথ্য এটাই সংকেত দেয় যে নিশির ডাক আর জিনিয়া সম্ভবত একজনই। নাহলে নিশির ডাক কীভাবে জিনিয়ার এত পার্সোনাল ইনফরমেশন দেয়? আবার পরক্ষণে ভাবে, সে তো আরও অনেক ইনফরমেশনও দেয়, কিন্তু জিনিয়া রিলেটেড তথ্যগুলোই বেশি। ভাবনায় বিমূঢ় দিগন্ত কিছুতেই কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। ওই মেয়ে শান্ত আর বুদ্ধিমতী লাগে, জিনিয়া অস্থির আর বড্ড এলোমেলো। দুজনের চারিত্রিক গুণে তো আকাশ পাতাল তফাৎ। আর জিনিয়া এত কিছু কিভাবে করবে? ওর মাথায় এত বুদ্ধি তো নেই, হ্যাকিং করার মতো তো নেই। কিভাবে সম্ভব? দিগন্তের এত সব ভাবনার মাঝেই ফোন কল এলো। পরিচিত কলার, নিশির ডাক। দিগন্ত তড়াক করে কল রিসিভ করলো। ওদিকে জিনিয়ার বিস্ময়ে মুখ হা হয়ে গেল। এত জলদি রিসিভ করলো? হ্যালো। দিগন্ত তো এই কলের আশাতেই ছিল, কিন্তু সেটা কি আর স্বীকার করা যায়? সে একটা ভাব নিয়ে বলল, এত রাতে কল করেছো কেন? রাত বিরিতে ঘুম হয় না বোধ হয়? পেঁচা তুমি? জিনিয়া অবাক হলো না। দিগন্তকে কল করলেই এমন তেরা কথা শুনতে ও অভ্যস্ত হয়ে গেছে। গলা নামিয়ে বলল, নিশির ডাক রাতেই আসে, আগে বলেছি না? দিগন্ত সায় জানালো, তা জানিয়েছ। কেমন এনজয় করছেন? কি এনজয় করব? পার্টি। দিগন্ত অবাক হয়ে বলল, পার্টি? কিসের? সেটা আমি কি করে বলবো কিসের? না জানলে এত ফালতু প্রশ্ন করো কিভাবে? আমি কাজ করছি বাড়িতেই। জিনিয়ার কথাটা প্রথমে বিশ্বাস হলো না, পরবর্তীতে খেয়াল করলো ওপাশে সব নীরব। তার মানে সে বাড়িতেই আছে, এটুকু তো বোঝাই যায়। ও নিচু স্বরে বলল, জিনিয়া আপনার কি হয়? এটুকু প্রশ্নেই দিগন্তের সংশয় কাটানোর জন্য যথেষ্ট ছিল হয়তো। সেও নরম গলায় বলল, মেয়েরা জাঙ্কেলের মেয়ে। আপনার কি হয়? বাবার বন্ধুর মেয়ে যা হয় তাই হয়। জিনিয়া কিছুক্ষণ চুপ থাকলো। কিছু একটা ভাবছে হয়তো। নীরবতা ভেঙে বলল, বোন। দিগন্ত চুপ রইল। ওর মন চাইল নিশির ডাককে ফোনের ওপাশ থেকে টেনে তুলে একটা আছাড় মারতে, কিন্তু কেন এমনটা চাইল সেটা সে নিজেও বুঝল না। রাগ সংবরণ করে বলল, মনে হয়। জিনিয়া আহত মন ক্ষতবিক্ষত হয়ে কয়েকশো টুকরো হয়ে গেল। শেষমেশ তার ক্রাশ, তার একতরফা ভালোবাসা কিনা তাকে বোনের নজরে দেখে, এটাও তাকে শুনতে হলো। এই দুঃখ সে কোথায় লুকাবে? গগন বিদারী চিৎকার দিতে ইচ্ছে করলো ওর। সেটুকু চেপে গিয়ে বলল, তাহলে বোনকে এত বকেন কেন? দিগন্ত গাল বাঁকিয়ে হাসল। তার সব সন্দেহ এবার দূর হয়েছে। ঘাড় এলিয়ে আরাম করে বসলো সোফায়, যেন অনেক দিনের এক বিশাল ভার কাঁধ থেকে নেমেছে। চঞ্চল কণ্ঠে বলল, বেয়াদবদের বকতে হয়, না হলে মাথায় চড়বে। জিনিয়ার ভীষণ দুঃখ হলো। মনে অভিমান জমল পাহাড় সমান। দিগন্ত ওকে এত তুচ্ছ ভাবে, আর ও কি না এই লোকটার জন্যই মনে প্রেম জমিয়েছে। ধরে আসা কণ্ঠে আওড়ালো, ও কি এতই খারাপ?
কতটা খারাপ হলে আরেকজনের কান্না দেখে মানুষের আনন্দ হয়। জিনিয়ার ধরা গলা শুনে যেন এক পৈশাচিক আনন্দ অনুভব করলো দিগন্ত। ঠোঁট টিপে হেসে বলল, অনেক, অনেক বেশি, বড্ড বিরক্তিকর। বাচ্চা মেয়েটা এত চাপ নেবে কিভাবে? একের পর এক রুড়ো কথা বলেই যাচ্ছে সামনের প্রিয় মানুষটা। এবার আর নিজেকে সামলাতে পারল না সে, ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই দিল। মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল ও। ওপাশে সেই কান্নার শব্দ পৌঁছাতেই এবার যেন কলিজা কামড়ে ধরল দিগন্তের। বেশি বলে ফেলল কি? কাঁদছে যে মেয়েটা। কিন্তু দিগন্তকে আর কিছু বলার সুযোগ দিল না অভিমানী কিশোরী। খট করে কলটা কেটে দিল সে। পর্ব ৩০। বিছানায় শটান হয়ে শুয়ে আছে দিগন্ত। দৃষ্টিজোড়া সিলিং চুয়েছে, কপালে বিন্দু বিন্দু পানি। এই মাঝরাত্রির করে গোসল সেরেছে সে। রাগ সম্বরণ করার অন্যতম মাধ্যম তার। রাগটা হলো কি সে বলতে পারছে না সে, তবে হচ্ছে খুব করে। রুমে এসি চলছে, মৃদুমৃদু শব্দ তুলছে সেই যন্ত্র। নিঃশব্দ ঘরময় আপন চোর তুলছে তারা। দিগন্তের মস্তিষ্কে একাধারে বাজছে কত কত ঘটনা। বিগত দিনের সব ঘটনা একে একে মিলিয়ে নিল সে। নিশির ডাকের প্রথম দিন থেকে এ পর্যন্ত তার পিছে লেগে থাকা মেয়েটা অনেক কিছু জানে, কিন্তু কিভাবে? জিনিয়া কোথায় হ্যাকিং শিখল? সেটা কি ওর পক্ষে আদৌ সম্ভব? ও কি কোনো খারাপ গ্যাংয়ের সাথে মিশে গেছে জীবন ঝুঁকিতে? কিভাবে কি করছে? এত এত কড়া সিকিউরিটি অতটুকু মেয়ে ভাঙতে কখনো সক্ষম হওয়ার কথা নয়। দিগন্তের আইডি হ্যাক করে ফেলে। মোড়া দিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। উন্মুক্ত পিঠদেশ হয়ে উঠল দৃশ্যমান। জিম করা বডি, ভাজে ভাজে পৌরসত্বের চমক লেগে আছে। আলো আধারের ঘরে আশ্চর্য আকর্ষণীয় লাগলো সেই পুরুষকে। কিন্তু দুঃখ, দেখার মানুষটাই নেই যে এখানে। দিগন্ত চোখজোড়া বুঝে ফেলল। ফের গভীর চিন্তায় মগ্ন হলো সে। তবে এবার নিশি ডাক নয়, এবার সে ভাবছে চঞ্চল সেই রমণী জিনিয়াকে নিয়ে। মেয়েটার অদ্ভুত চঞ্চলতা। হাসলে চোখও হাসে। চারিদিকে কেমন এক উজ্জ্বলতা ছড়ায়, সারা দিন পাখির মতো উড়ে। কখনো বা মুখ বাঁকিয়ে নানান ভঙ্গি করে। ওই প্রথম দিগন্তের মনে হলো একটু দুষ্ট হলেও মেয়েটা ভীষণ মিষ্টি। আবারও ভাবে, ওয়েট, এটাই কি প্রথমবার যখনও জিনিয়াকে ভেবে মুগ্ধ হচ্ছে? ভেতর থেকে উত্তর আসে, না, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। ফের প্রশ্ন জাগে, তাহলে কবে থেকে? নিজের ভেতরে হাতড়ে চলে উত্তর, কিন্তু না, কোনো উত্তর নেই। এক অদ্ভুত রহস্যের জালে আটকা পড়ে দিগন্তের ভাবনাগুলো যেন দিশেহারা হয়ে যায়। রাতের শেষ ভাগ বহমান। রাতের শহর নিস্তব্ধতায় মিইয়ে গেছে। পাখির কলরব নেই, গাড়ির হর্নের আওয়াজও কমেছে। আকাশটাও আজ মেঘলা হয়েছে। এই বুঝি বৃষ্টি নামলো। ঠান্ডা হাওয়া বইছে, শরীর শীতল কলা। সেই হাওয়ায় কমেছে ধরনের তেজস্বিতা। বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে জিনিয়া। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। চোখের পাতা নোনা পানি জমে পাপড়ি জোড়া এখনও শক্তরূপ ধারণ করে আছে। বিছানায় গুটিসুটি মেরে পড়ে থাকা জিনিয়ার শরীরটা ভয়ে আড়ষ্ট হয়ে এলো। রোজ রাতের মতো আজও সে কারো উপস্থিতি টের পাচ্ছে। সেই চেনা পারফিউমের ঘ্রাণ, সেই একই তীব্রতা। ঠিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কেউ একজন বসে আছে ওর সামনে। তবে জিনিয়া এ ব্যাপারে নিশ্চিত যে এটা দিগন্ত নয়। যে ছেলে ওকে দু চোখে সহ্য করতে পারে না, সে কেন মাঝরাতে ওকে লুকিয়ে দেখতে আসবে? অবচেতন মন ভয়ে কুঁকড়ে যায়। এটা কে তবে? চোখের পাতা মেলার মতো সাহসও সঞ্চয় করতে পারছে না ও। অথচ কে তার ঘরে রোজ রাতে হানা দেয় সেটা জানার প্রয়োজনও তো কম নয়। মূর্তির মতো পড়ে আছে ও। বরফের ন্যায় ঠান্ডা হয়ে অসাড় হয়ে আসছে শরীর। ভয় আর আতঙ্ক যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। মৃদু পুলুশালী কণ্ঠস্বর বিড়বিড় করে বলতে লাগলো, কান্তাছো নাকি? চোখ দুটো দিয়ে বালিশ হইয়া রইছে। তোমার মতো মাইয়েরে কে কান্দাইল? আমি এত চেষ্টা কইরাও তো টলাইতে পারি নাই। আর আমার সামনে কান্দার দরকার নেই। কেমন বিশ্রী দেখা যাইতাছে। চেহারার সব সৌন্দর্য নষ্ট। পরিদের কানতে হয় না। চোখ খুইল না। তুমি জানো আমি আসি নাই। আমি জানি তুমি দেখো নাই। এইটাতেই থাকো। জিনিয়া বুঝতে পারলো আগন্তুক ওর ঘরে প্রবেশের সাথে সাথেই টের পেয়ে গেছে যে ওর তন্দ্রা ছুটেছে। তারপরেও সে প্রিটেন্ড করছে যে জিনিয়া ঘুমে, আর জিনিয়াও তাই করেছে। ধীরে ধীরে পারফিউমের ঘ্রাণ হালকা হয়ে এলো। সেই সাথে কমলো জিনিয়ার হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধরফরানি। মনে হলো একেবারে মরণের হাত থেকে বাঁচল ও। গ্রান মিলিয়ে যেতে ধরফর করে উঠে বসলো জিনিয়া। পাশের টেবিল থেকে ওয়াটার পট নিয়ে সবটুকু পানি এক চুমুকে খেয়ে নিল সে। অস্বাভাবিক জোরে শ্বাস ফেলছে ও। বুকটা দ্রুত ওঠানামা করছে। কলিজা যেন হাতে নিয়ে বসেছিল এতক্ষণ। নিজেকে একটু স্থির করে এবার বিড়বিড় করে বলল, শাওন। ক্ষত কর্ষতিত করল দিগন্ত। হাই সিকিউরিটি সিসি ক্যামেরা,
দরজায় সান্ডা পান্ডা এইসব টপকে শাওন ভিতরে চলে এলো। একেবারে বেডরুমে। রোজ চলে আসে, কোনো বাধা বিপত্তি ছাড়াই। এতটা সাহস ওর, এত বুদ্ধি আদৌ আছে? লক্ষাধিক প্রশ্নরা জড়ো হয়েছে ওর মনে। শাওন নামের ছেলেটা ওর ঘর অবধি এলো, অথচ ওকে কিছুই করলো না। এটাও সম্ভব? কিছুই যখন করছে না, তখন রোজ রাতে আসছে কেন? ভেতর থেকে কেউ হেল্প করছে? কে? কপালে সন্দেহের রেখা ফুটেছে, নাকে ডাকে জমেছে ঘাম। সন্দেহের তীর একজনের বুকেই বিঁধে। টিপু। ওর ঘরে জিনিয়ার রামদা দেখেছে, রাত বিরাতে শাওনের যাতায়াত। একে একে দুই হয়ে গেল। সব কিছুই জিনিয়ার কাছে স্পষ্ট লাগলো। কিন্তু ওর যাতায়াত আর টিপুর অস্বাভাবিক আচরণ কিছুই কি ধরা পড়ে না সিসিটিভিতে? বাবা কি রোজ চেক করেন না? এসব ভেবে আবারও ভাবনায় বিমূঢ় হয় সে। এমনিতেই কাঁদতে কাঁদতে ঘুমিয়েছিল, আর এখন ঘুম ভেঙেই মস্তিষ্কে এতটা চাপ পড়েছে যে মাথাটা টনটন করে উঠল। সকালের স্নিগ্ধতায় মুখরিত ধরণী, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে আজ। আকাশটারও তেজ নেই, মেঘাচ্ছন্ন হয়ে আছে যে। তেজ থাকে কি করে? দিগন্ত জিম রুমে ওয়ার্কআউটে ব্যস্ত। রোজ সকালে তার এটাই তো ডিউটি। কিন্তু আজ শরীর জিম রুমে থাকলেও মনটা যেন পড়ে আছে অন্য কোথাও। সেই সকাল থেকেই বারান্দায় যাচ্ছে আর আসছে, বলতে গেলে 10 মিনিট অন্তর অন্তর উঁকি মারছে। জিনিয়ার থাকার ঘরটায় এখনও ঘুটঘুটে অন্ধকার, শুধু বাতাসের তোড়ে সফেদ পর্দার দোলন দেখা যাচ্ছে। দিগন্ত দেয়াল ঘড়িটাকে একটু পরপর দেখতে দেখতে ঘড়ির গতি নক্ষত্র সব মনে হয় মুখস্থ করে ফেলেছে। মনের মধ্যে বিড়বিড় করে বলল, স্ট্রেঞ্জ, 10টা বাজতে চললো আর এই মেয়ের ঘর এখন অন্ধকার। উঠেই নেই নাকি? নাকি আবার কিছু? পলিটিশিয়ানরা সবসময় উল্টাপাল্টা ভেবে কাহিনীকে থেকে কলকাতা অবধি নিয়ে যায়। দিগন্তের অবস্থাও এখন ঠিক তথৈবচ। বিগত 2 ঘন্টায় ও নিজের মনে মনে যে কি কি ভেবে ফেলেছে সেটা হয়তো ও নিজেও ঠিকমতো বুঝতে পারছে না। এরূপ দোনমনেতে ঘড়ির কাঁটা 10টা থেকে 11টার কোল ঘেঁষে এসেছে। দিগন্ত ত্যক্ত বিরক্ত হয়ে গেল, মনে মনে গালি পেরে উঠল। এত ঘুমায় এই বেয়াদ্দব, রাত জেগে দিনই ঘুমানোর মানেটা কি? তোর। বিরক্ত হয়ে ঘরে চলে গেল সে, কিন্তু বেহায়া চক্ষু জোড়া যেন অবাধ্য। ওকে টেনে নিয়ে গেল কাচের দেয়ালের সামনে, যেখান থেকে জিনিয়াদের বাড়ির সদর দরজাটা বেশ পরিষ্কার দেখা যায়। চোখ পড়তে দেখলো দরজা খুলে কেউ একজন বের হচ্ছে। গাঢ় সবুজ স্কার্ট আর ব্রাউন কালারের টি শার্ট পরনে, এলোমেলো চুল আর গলায় ঝোলানো স্কার্ফ। খালি পায়ে ধীরলয়ে দৌড়ে এ বাড়ির দিকেই আসছে সে। পায়ের দিকে তাকিয়ে প্রথম দফায় কপাল কুচকালো দিগন্ত। পায়ে জুতা নেই মেয়েটার। বিড়বিড় করে আওড়ালো, এত অগোছালো এই মেয়ে! উফ, জাস্ট বিরক্তিকর। পরক্ষণে শিথিল হয়ে এলো ওর চেহারার কঠিন ভাব। হালকা করে ঝলকে উঠল জিনিয়ার পায়ে থাকা নুপুরজোড়া। দৌড়ের তোড়ে হালকা করে কাঁপছে সেগুলো। এত দূর থেকে শব্দ আসার কথা নয়, তবুও দিগন্তের চাহনি এক লহমায় মোহনীয় হয়ে গেল। এক অদ্ভুত ঘোরে আটকে গেল কিসে? সদর দরজায় কলিং বেল বাজতেই দরজা খুলে দিল দিগন্ত। সামনে ঘর মাখতো এলোমেলো মেয়েটা দাঁড়িয়ে আছে। দিগন্তকে দেখেই মুখটা যেন কালো হয়ে গেল ওর। এমন একটা বস্তু ও এখানে মোটেই আশা করেনি। মুখ বাঁকিয়ে ওকে পাশ কাটিয়ে গটগট করে ভেতরে চলে এলো জিনিয়া। মুয়াজ রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোতে ব্যস্ত ছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে রান্নাবান্না ছেড়ে বেরিয়ে এসেছে সে। ওর ধারণা ছিল দিগন্ত সামনে থাকলেও দরজা খুলবে না, এটাই তো ওর স্বভাব। কিন্তু আজ এসে দেখলো একদম উল্টো দৃশ্য। বেল বাজতে না বাজতেই যেন দরজা খুলে দাঁড়িয়ে আছে সে। মুয়াজ বিস্ময়ে থমকে দাঁড়িয়ে পড়ল। পাজরা যেন আর নড়তে চাইছে না। জিনিয়া কিছুক্ষণ তাকিয়ে দেখলো মুয়াজকে। কিচেন অ্যাপ্রন পরে আছে, কপাল চুলে এলোমেলো চুলের ছিটা আর কয়েকদানা ঘাম, হাতে খুন্তি। জিনিয়া গাল এলিয়ে হাসল, বাহ, রাত্রিপুর জন্য বেস্ট জামাই পেয়েছি। দুজনে মিলে রাঁধবে আর আমি খেয়ে নাচবো। পূর্ণ হাসি দিয়ে এগিয়ে গেল জিনিয়া। মুয়াজও হেসে বলল, হ্যালো লিটল প্রিন্সেস। হ্যালো হ্যান্ডসাম ম্যান। কথাটা বলেই পাশ কাটি গিয়ে ধপাস করে বসে পড়লো সোফাটায়। দিগন্ত কপাল কুঁচকে এসে দাঁড়ালো মুয়াজের পাশে। মুয়াজ খেয়াল করলো দিগন্ত বাম হাত দিয়ে বাম কান কচলাচ্ছে। অতিরিক্ত রাগ বা অ্যাংজাইটি কাজ করলে নিজেকে শান্ত রাখার খাতিরে দিগন্ত এমনটা করে। নাকের আগাটাও লাল হয়ে উঠছে ক্রমশ। মুয়াজের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে ফিসফিস করে বলল, দেখছিস, আমাকে হ্যান্ডসাম বলল। দিগন্ত ফিরে তাকালো ওর দিকে। প্রায় একই রকম নিচু স্বরে সেও বলল, হুম, সুন্দরী মেয়েদের কাছে মুরগি চোরদেরই হ্যান্ডসাম মনে হয়, আর আমার মতো ডিসেন্ট ছেলেদের মনে হয় মূলা ক্ষেত। হতাশ চোখে তাকায় মুয়াজ। রাগ হয়েছে বলে ওকে এত পচাতে পারলো? মনটা ভেঙে কয়েক টুকরো হলো ওর। পরক্ষণে শয়তানি চিন্তানা মাথাচাড়া দিয়ে উঠল যেন। চোখ তেড়া করে বলল, তুই জিনিয়া কি সুন্দরী বললে মনে হলো? এতদিন যে বেয়াদ্দব বলেছি সেটা শুনিসনি? তাহলে আজ থেকে ডিফারেন্ট? আজ থেকে না। তবে কবে থেকে? দিগন্ত দাঁতে দাঁত চেপে বলল,
তোর রান্নাবান্না পুড়ে যাচ্ছে না? মুয়াজের মনে পড়ল সে তো ডিম পোচ করছিল। ওহো! এক ছুটে দৌড়ে পৌঁছালো রান্নাঘরে। এদিকে দিগন্ত গুটি গুটি পায়ে এগিয়ে আসছে জিনিয়ার দিকে। সে এসে টেবিল থেকে তুলে ক্যারামেল পপকর্ন খাওয়া শুরু করেছে। বয়ামটা দিগন্ত কেবল নিয়ে এসেছিল গতকাল রাতে, খেয়ে খেয়ে মুভি দেখতে চেয়েছিল। কিন্তু কে জানতো এটা লেখা আছে এই দুষ্ট রমণীর রিজিকে। কেমন করে কুটুরমুটুর করে খাচ্ছে। তাকিয়ে দেখলো দিগন্ত। মনের ভেতর ক্ষণকাল মুগ্ধতা ধরা দিলেও ফের কঠোরতায় ফিরিয়ে আনলো সে। জিনিয়া চোখ বাঁকিয়ে তাকালো ওর দিকে, মনে মনে বিড়বিড় করলো, কেমন করে তাকিয়ে আছে দেখ, রাক্ষস একটা। একটু ঘুরে বসলো ও, যাতে দিগন্ত ওর মুখ দেখতে না পায়। বিষয়টা দিগন্তের কাছে চরম বিরক্তিকর লাগলো বোধ হয়। কর্কশ কণ্ঠে বলে উঠল, ঘুরে বসেছ কেন? জিনিয়া বিরক্তির চ উচ্চারণ করলো। এ লোকটা দেখি শান্তি দেবে না। ধীরে ধীরে ঘুরে ওর দিকে তাকালো। আমার ইচ্ছা। তোমার ইচ্ছার ধার ধারে কে? আমার সামনে এভাবে আমাকে পিঠ দেখিয়ে বসার সাহস কারো নেই। আমি কেউ না, জিনিয়া। জিনিয়া হাইরে জিনি, গট ইট? দিগন্ত অবাক হলো। নিশির ডাক আর এই জিনিয়ার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না সে। আসলেও কি সে ঠিক ধরেছে? ফের সংশয় পড়ে যায় ওর মন। কুঞ্চিত কপালে তাকিয়ে বলে, এ বাড়িতে এসেছো কেন? কে ইনভাইট করলো? জিনিয়ার বড্ড রাগ হলো। না না, অপমান বোধ হলো মনে হয়। ওকে এভাবে অপমান? বেয়াদ্দপ পাতিনেতা। আজ থেকে তুই আমার ক্রাস্ট লিস্টের বাইরে। হন্তদন্ত হয়ে কিছু বলবে তার আগেই মুয়াজ বলে উঠল, এ বাড়িতে আসতে কোনো ইনভাইটেশনের দরকার আছে নাকি ওর? তুই যে ওর বাড়ি যাস, ইনভাইটেশন নিয়ে যাস? অ্যাপ্রন খুলতে খুলতে কিচেন থেকে বেরিয়ে এলো মুয়াজ। জিনিয়ার হাতে এক গ্লাস ফ্রেশ জুস ধরিয়ে দিয়ে বলল, প্রিন্সেসের জন্য সব অ্যালাউ। জিনিয়ার রাগে মুখটা মুহূর্তেই হাসি হাসি হয়ে গেল। মিটিমিটি হেসে গদগদ কণ্ঠে বলল, থ্যাংক ইউ ডিয়ার ব্রো, ইউ আর দ্য বেস্ট। ফের রাগের মাত্রা বাড়তে লাগলো দিগন্তের। মন তার বিশ্বাসই করতে নারাজ যে এই মেয়ে আর নিশির ডাক একই মানুষ। নিজে নিজে প্রতিজ্ঞা করলো, সঠিক প্রমাণ না পেলে একে নিশির ডাক আমি কখনোই মানব না। তপ্ত শ্বাস ছেড়ে ফুসফুস করতে করতে ঠাস করে বসলো পাশের সোফাটায়। এতটাই চিল ছিল তার গতিবিধি যে ওরা দুজন সেদিকে ফিরে তাকাতে বাধ্য হলো। জিনিয়া বিষাক্ত চোখে তাকালেও মুয়াজের পৈশাচিক আনন্দ হলো। এটুকু মেয়ের উপর দিগন্ত দুর্বল হয়ে পড়েছে, কিন্তু স্বীকার করতে নারাজ। মুয়াজ ফের জিনিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার আপুকে নিয়ে আসতে, সে কই? জিনিয়া জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, কেউ তো বাসায় নেই, সামনে নাকি অনেক কাজ। বাবা রোজ আপুকে কোর্টে সংসদে নিয়ে যায়। বাড়ি ফাঁকা, ভয় লাগছিল, দেখলাম এ বাড়িতে লোক আছে, তাই চলে এলাম। মুয়াজ মিষ্টি করে হাসলো। গুড কাজ করেছো একদম। নাস্তা করবে তো? বসো, আমি আনছি। জিনিয়া দুদিকে মাথা দুলায়, পা তুলে আরাম করে বসলো সোফাতে। দিগন্ত এবার প্রশ্ন করলো, জুতো নেই তোমার? এমন খালি পায়ে দৌড়ে এলে কেন? তৎক্ষণাৎ মুখে মুখে উত্তর দিল জিনিয়া, না নেই। কিনে দেবেন? এক ট্রাক দিয়েন তাহলে, রোজ একজোড়া নতুন নতুন পরে হাঁটবো। সে যে স্রেফ বেখেয়ালি জুতোটা পরতে ভুলে গিয়েছিল তা স্বীকার করলো না। করলে বোধ হয় ইগো হার্ট হবে ওর। মুখ বাঁকিয়ে খাওয়ায় মনোযোগ দিল সে। এদিকে দিগন্তের মাথার শিরা উপশিরায় যেন নীল টান ধরেছে। নাস্তার পাট চুকিয়েছে তারা। দিগন্তের কড়া চাহনিকে উপেক্ষা করে মুয়াজ আর জিনিয়া বেশ হাসি মজায় মেতে আছে। জিনিয়া তো কয়েকবার মুয়াজের সাথে হাই ফাইভ পর্যন্ত করলো। মুয়াজের ভেতরে ভয় লাগলেও উপরে সবকিছু নর্মাল দেখাচ্ছে। দিগন্ত যে বোম হয়ে ফেটে পড়ার পর্যায়ে চলে গেছে তা সে খুব ভালো করেই টের পাচ্ছে। কিন্তু তবুও ওকে জ্বালাতে বেশ মজাই লাগছে তার। মুয়াজ দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছে। বড় জানালার পাশে ল্যাপটপ নিয়ে পড়ে আছে দিগন্ত। নেতা মানুষের ল্যাপটপে কী সব থাকে তা বুঝে ওঠে না জিনিয়া। প্রায় সময় ওকে ল্যাপটপ নিয়ে পড়ে থাকতে দেখেও। গুটি গুটি পায়ে ঘরময় হাঁটছে জিনিয়া। ঘুরতে ঘুরতে কর্নারের বুকশেলফের কাছে গিয়ে থামল সে। বিশাল এক বুকশেলফ, উপন্যাসের বইয়ের ঠাসা। জিনিয়া হাঁ করে তাকিয়ে রইল। এত এত বই, পড়ে কি এসব? উপন্যাস তো মেয়েরা পড়ে। এবারিতে তো সে কোনো মেয়ে দেখছে না। তাহলে এগুলো কার? নিজের চিন্তাভাবনাকে পাশে রেখে সে স্থির করলো একটা বই পড়বে। নিচের তাকের বইগুলো বেশ মোটা, পড়ে হয়তো শেষ করতে পারবে না, তাই উপরের চিকন বইগুলোই ওর ভরসা। কিন্তু বিপত্তি বাঁধলো সেগুলো হাতে পেতে গিয়ে। সবগুলোই নাগালের বাইরে। এখন যদি লাফালাফি করে তবে নির্ঘাত দিগন্তের কাছে হাসির পাত্রী হবে। আর চোখে তাকালো দিগন্তের দিকে। একদম কাছেই বসে আছে সে। জিনিয়া একটা ছোট্ট শ্বাস ছাড়লো। এদিক ওদিক তাকিয়ে একটা টুল দেখতে পেয়ে সেটা টেনে নিয়ে এলো। এটাতে দাঁড়িয়ে বই নামাবে সে। দিগন্ত দেখলো সবটাই, কিন্তু কিছুই বলল না। ওকে বললে ও নামিয়ে দিত, কিন্তু বলেনি, তাই আর আগ বাড়িয়ে দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। নিজের মতো করে ল্যাপটপের চোখ আর পাশের মেয়েটার কাছে মনটা সঁপে দিয়ে বসে রইল। পর্ব 31। নীরব নিস্তব্ধতায় ঘেরা ঘরটাতে নেই কোনো শব্দ তরঙ্গ। এ বাড়িতে যে আস্ত তিনটে মানুষ এই মুহূর্তে রয়েছে সেটা বাইরে থেকে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। একজন রান্নায় ব্যস্ত, তো একজন ল্যাপটপ হাতে, আর অন্যজন আপাতত বই নামানোর চেষ্টা করছে।
উচ্চতা একটু ছোট হওয়াতেই বেচারি পড়েছে বিপত্তিতে। টুলে দাঁড়িয়েও নাগাল পাচ্ছে না কাঙ্ক্ষিত বইয়ের। দিগন্ত নিজের কাজের ব্যস্ততার দোহাই দিয়ে জিনিয়াকে একবারেই অদেখা করে রেখেছে। মুয়াজ রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে এসে টেবিলে রাখতে গিয়ে দেখতে পেল জিনিয়াকে পা উঁচু করতে করতে আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে এখন সে। মুয়াজ দেখল দিগন্ত ওর খুব পাশেই বসে আছে। সে অবাক হলো, অবাক স্বরেই বলল, দেখছিস বাচ্চাটা বই নিতে পারছে না, ওকে একটু হেল্প করতে পারছিস না? জিনিয়া আর চোখে তাকালো দিগন্তের দিকে। হাত দুটো তখনও কিবোর্ডে চলমান। স্বাভাবিক গলায় সে বলল, যার দরকার সে তো চাইছে না সাহায্য, তাহলে তুই বলছিস কেন? জিনিয়া এতে মোটেও হতাশ হয়নি, বরং আশানুরূপ উত্তরে পেয়েছে। অদৃশ্যে মুখ বাঁকিয়ে এসে বলল, লাগবে না কারো হেল্প ভাইয়া, আই এম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। নাকের ডগায় অহমিকা ঢেলে বলা কথাটা দিগন্তের কানে মারাত্মকভাবে বাজল বোধ হয়। সে শুধু বাঁকা চোখে তাকালো একবার। ও ভেবেছিল হাতের কাজটুকু সেরেই বইটা নামিয়ে দিবে, কিন্তু মেয়েটার কথার টোনে এখন আর সেটা করতে ইচ্ছে করছে না তার, আর সে সেটা করবেও না। জিনিয়া ফের নতুন উদ্যমে বইয়ের তাকে হাত পৌঁছানোর চেষ্টাও চালাতে লাগলো। মুয়াজ ত্যক্ত শ্বাস ছাড়ল। দিগন্ত আজকাল বড্ড বাড়াবাড়ি করে, মেয়েটাকে পছন্দ করে, তবে বাগে পেলে বিরক্ত করতেও ছাড়ে না। মুয়াজ মনে মনে ভেবে নেয় সেও দেখে নেবে দিগন্ত কিভাবে জিনিয়াকে নিজের করে নেয়। সবসময় মেয়েটার সাথে বাড়াবাড়ি করার ফল ওকে পরে হাড়ি কাঠি টের পাওয়া সে। মুয়াজ সামনে এগিয়ে আসতে আসতে বলল, ওয়েট প্রিন্সেস, ভাইয়া হেল্প করছে তোমাকে, নামিয়ে দিচ্ছি বই। জিনিয়া হাতে তুড়ি বাজিয়ে বলল, লাগবে না ভাইয়া, আমি পারবো। এটা আর এমন কি, আই অ্যাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। মুখের কথাটুকু শেষও করতে পারল না সে, এর মাঝে জিনিয়া পা পিছলে পড়ে যেতে নেয়। মুয়াজ ওর প্রায় কাছে এসে গিয়েছিল, ওকে পড়ে যেতে দেখে ছুট লাগায় ধরবে বলে, কিন্তু তার হলো কই। ও জিনিয়াকে ধরতে যাওয়ার আগেই দিগন্ত ওর হাত টেনে ওকে পিছিয়ে দেয়। হঠাৎ এই আক্রমণে টাল সামলাতে পারল না মুয়াজ। সে দুপা পিছিয়ে গেল, আর ফলাফল ধপ্পাস। চিনিয়া পড়ে গেল টুল থেকে। দৃশ্যটা দেখে দিগন্তের কোনো ভাবাবেগ না হলেও মুয়াজ প্রচণ্ড ত্যক্ত হলো। বিরক্তিমাখা কণ্ঠে বলল, কি হলো, হাত টেনে ধরলি কেন? আমি তো ধরতেই পারতাম ওকে, ও পেটে ব্যথা পেত না আর। আহ বাচ্চাটা। সম্পূর্ণ কথা ঠিক থাকলেও শেষে সেই আফসোস মাখা আদুরে সম্বোধনটা বোধ হয় দিগন্তের মোটেও ভালো লাগলো না। ও কিঞ্চিত কপালে তপ্ত স্বরে বলল, তুই ধরবি কেন? ইন্ডিপেন্ডেন্ট ওমেন না, নিজেই নিজেকে সেভ করতে পারে, তোর দরকার নেই। মুয়াজের বিরক্তির সাথে রাগও হলো কিছুটা। দিগন্তকে এই মুহূর্তে দু চারটা থাপ্পড় লাগিয়ে দেওয়া উচিত বলে মনে হলো ওর, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে সে এগিয়ে গেল জিনিয়াকে তুলবে বলে। ওদিকে বেচারি ফ্লোরে পড়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয় অবস্থা প্রায়। কিন্তু এগিয়ে যেতে গিয়েও এবারেও ব্যর্থ হলো মুয়াজ। আবারও হাত টেনে ওকে আটকে দিল দিগন্ত। মুয়াজ ওর দিকে চোখ পাকিয়ে তাকালো, করা কিছু কথা আজ শুনিয়েই দেবে সে, কিন্তু তাকে জাস্ট পাত্তা না দিয়ে দিগন্ত এক পা এগিয়ে আচমকা জিনিয়াকে পাজা কোলে করে তুলে নিল। এই অভাবনীয় ঘটনায় জিনিয়া শুধু অবাক নয়, একেবারে হতবাক হয়ে চেয়ে রইল। টলমলো চোখের পাতা আর পড়ছে না, কান্নার ভঙ্গিতে চেয়েও বেচারি যেন আর কাঁদতে পারছে না। মুয়াজ শুধু বিড়বিড় করে একটা কথাই বলল, টক্সিক লাভার। জিনিয়াকে সোফায় বসিয়ে ওর পায়ের কাছে আসন গেড়ে বসেছে দিগন্ত। হাঁটুর উপর জিনিয়ার পায়ের পাতা রেখে খুব সন্তর্পণে চেক করছে সে। ওর মনে হচ্ছে হাড়ের কোথাও হয়তো হালকা ফ্র্যাকচার হয়েছে। মুয়াজ বারবার শান্ত করার চেষ্টা করছে, বলছে তেমন কিছু না, একটু আইস প্যাক দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু দিগন্ত সেটা মানতেই পারছে না। ওর চোয়াল শক্ত হয়ে আছে। সে মুয়াজকে কড়া গলায় বলল ওর বাবাকে আর ডক্টরকে এখনই কল করতে, নয়তো সে নিজেই জিনিয়াকে পাজাকলো করে নিয়ে হসপিটালে যাবে। দিগন্তের ভাবসাব দেখে যা বোঝা গেল, জিনিয়ার পায়ের একটা গতি না করা অবধি ছাড়বে না। ফের ওকে পাজাকোলে তুলে নেয় দিগন্ত। তুলেই হনহন করে হাঁটা ধরে জিনিয়াদের বাসার দিকে। জিনিয়া তখন বিরক্ত হলেও এখন আর কিছু বলার মতো এনার্জি পাচ্ছে না। তার উপর পায়ে টনটনা ব্যথা, যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে গেছে ওর। হাড় মুচকে না গেলেও চোটটা যে বেশ ভালোই লেগেছে সেটা সে নিজেও টের পাচ্ছে। কিন্তু দিগন্তের ওই ছটফটানি দেখে সে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যথা পেয়েছে জিনিয়া, অথচ এই অভদ্রলোকটার মুখ কেন শুকিয়ে আমসে হয়ে আছে? কাহিনী ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। হুঁশ ফিরতেই নরম হয়ে আসা মনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিল জিনিয়া। দিগন্তের কোলে সে কিছুতেই চড়বে না। কথায় কথায় যে লোক ওকে বকা দেয় তার কোলে চড়ে ও ঘুরবে? ওর স্পষ্ট মনে আছে সেদিন দিগন্ত বলেছিল কোলে চড়লে ট্যাক্স দিতে হয়। আরও কত বুজুং বাজুং। জিনিয়ার একটা আত্মসম্মান আছে, সেটাকে এভাবে ধূলিসাৎ করা যাবে না। গলায় জোর টেনে ছটফট করে বলে উঠল, নামান আমাকে, নামান বলছি। ওরা তখন অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছে।
জিনিয়ার ছটফটানিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে দিগন্তে নিজের মতো এগোতে লাগলো। জিনিয়াও থামার পাত্রী নয়, দ্বিগুণ গলায় চেঁচিয়ে বলতে লাগলো, এই, আপনাকে বলছি না নামাতে আমাকে, কোল থেকে নামান। দিগন্তের রাগটা আর চাপা রইল না, গর্জে উঠে বলল, একদম রাস্তার মাঝে আছাড় মেরে ফেলবো আর একটা শব্দ করলে। চুপচাপ যেভাবে আছো সেভাবে থাকো। জিনিয়াও জেদ দেখিয়ে বলে, দেন ফেলে, তবু আপনার মতো মানুষের কোলে চড়ব না আমি, নামান। দিগন্ত দাঁতে দাঁত চেপে বলল, থাপড়ে কান গরম করে দেবো বেয়াদব মেয়ে, চুপ। আমি কি তাকিয়ে দেখব? কি করবে? এই প্রশ্নের উত্তর তো নিজের কাছেও নেই। আসলেই ঠিক, কী বা করতে পারবে দিগন্তকে, কিন্তু তা বলে তো আর হার মানা যায় না। কথা ঘুরিয়ে বলল, নামান আমাকে, জঘন্য লোক একটা। জঘন্য কাকে বলে জানো? জানবে? জানিয়ে দিতে সক্ষম আমি। কথা বলতে বলতেই জিনিয়াদের বাড়ি পৌঁছে গেল ওরা। ওদের দেখেই ভেতর থেকে দৌড়ে এলো টিপু। সে বোধহয় রান্নাঘরের দিকটায় ছিল। ঘামে গা চপচপে হয়ে আছে ওর। দিগন্তকে দেখে এক প্রকার ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল সে। টিপু জানতো মুয়া যেখানে থাকে আর জিনিয়া সেখানে যাবে, এটা ওকে রাত্রি বলে গিয়েছিল। কিন্তু এখানে যে দিগন্ত উপস্থিত আছে সেটা ওর জানা ছিল না। দিগন্ত এক পলক তাকালো টিপুর দিকে। দিগন্তকে দেখলেই যে টিপুর চাহনি বদলে যায় সেটা দিগন্ত আগেও কয়েকবার টের পেয়েছিল। আজ যেন সেটা আরো স্পষ্ট হয়ে ধরা দিল ওর চোখে। জিনিয়াকে সোফায় বসিয়ে দিল সে। জিনিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। টিপু চিন্তিত মুখে চেয়ে বলল, কি হয়েছে আপুর, কিছু হয়েছে? জিনিয়া চুপ করে তাকিয়ে রইল। এখন কিছু বলার মুডই নেই তার। আপাতত দিগন্তকে এক দফা কেলাতে পারলে মনে হয় মন ভরত ওর। দিগন্তের উপর রাগ থেকেই নাক ফুলিয়ে বসে আছে সে। দিগন্ত নিম্ন গলায় উত্তর দিল, পায়ে ব্যথা পেয়েছে। টিপু আরও অস্থির হয়ে উঠল। জিনিয়ার দিকে একদম গা ঘেঁষে এগিয়ে এসে বলল, হাই হাই, কেমনে? জিনিয়ার এত কাছে ওর ঘেঁষে আসাটা দিগন্তের মোটেও ভালো লাগলো না। ও টিপুকে এক প্রকার সরিয়ে দিয়ে জিনিয়ার পাশটাতে বসলো। টিপুর ইন্টেনশন ধরতে 1 মিনিটও লাগলো না। ও চুপ করে সরেই দাঁড়ালো। দিগন্ত বলল, টুল থেকে পড়ে গিয়ে। টিপু কিছু বলতে গেলে দিগন্ত ওকে থামিয়ে বলল, আইস নিয়ে এসো, পায়ে দিতে হবে। টিপু মাথা নেড়ে চলে গেল বরফ আনার উদ্দেশ্যে। দিগন্ত ফের জিনিয়ার পাটা ধরলো কোলে তোলার জন্য। জিনিয়া পা টেনে ধরলো, কিছুতেই নিতে দেবে না। ধস্তাধস্তিতে পায়ের রগে টান খেয়ে বেশ ব্যথা অনুভব করলো সে। দিগন্ত গরম চোখে তাকালো ওর দিকে। ধৈর্যের সীমারেখা যেন সব লঙ্ঘন করেছে এই মেয়ে। দিগন্ত যতই ওকে ছাড় দেয় মেয়েটা তত মাথায় চড়ে বসে। মনে মনে বিড়বিড় করলো, এই মেয়ে ভালোবাসার প্রাপ্য না, একে শাসনের উপরেই রাখতে হবে। দিগন্ত ধমকে বলল, কেটে ফেলবো পাটা? জিনিয়া তেতে উঠে বলল, কত বড় সাহস আপনার? আপনি পারবেন আমার পা কাটতে? আপনার সমস্যা তো আমি কিছুই বুঝতে পারছি না। এত জোর করছেন কেন? আপনার কথা আমাকে শুনতে হবে কেন? সাহস বেশি দেখাচ্ছেন? জোর করে কোলে নিলেন কেন? রাগ তো তারও কম না। রাগটা ঝেড়ে দিল নিজের মতো, তবুও যেন রাগ কমেনি। ফুসফুস করছে সে। দিগন্তের রাগের পারদ বাড়ছে আরো। তপ্ত রাগে হিসিয়ে বলল, এমন নাটক করছো যেন এই প্রথম উঠেছ কোলে। না, প্রথম হবে কেন? আমি তো রোজ উঠি আপনার কোলে। দিগন্ত দাঁত কিরমির করে বলল, রোজ ওঠার রাস্তাটাই তো তৈরি করতে চেয়েছ। জিনিয়া আবার ধাঁধায় পড়ে গেল। এই কথার মানে কি? মনে শঙ্কা জাগলো। দিগন্ত কি তাহলে জেনে গেছে যে ওই নিশির ডাক? জিনিয়া হিসেবে কখনো ও দিগন্তের সাথে ভালো আচরণ করেছে বলে তো মনে পড়ে না। যা ইঙ্গিত দিয়েছে সেরকম কিছু তো ভুলেও করেনি। মনের মধ্যে হাজার প্রশ্নে ঘুরপাক খেতে থাকলো। দিগন্ত কিছুটা ঝুঁকিয়ে ওর দিকে হাসকি স্বরে বলল, এতটাও সেন্সলেস ছিল না যে কিছুই মনে নেই তোমার। জিনিয়া তৎক্ষণাৎ উত্তর করল, কি মনে থাকার কথা বললেন বারবার? কি ভুলে গিয়েছি? চাপা স্বরে দিগন্ত ফির বলল, ভুলে গেছিস না? সময় হলেই মনে করিয়ে দেব সব। চুপ থাকবি এখন। মুয়াজ ডক্টর নিয়ে সদর দরজা ডিঙিয়ে ঘরে ঢুকলো। ওর ঠিক পেছনেই ঢুকলেন মেয়েরাজ সাহেব আর রাত্রি। দিগন্ত তখনও জিনিয়ার খুব কাছে। ওর উত্তপ্ত শ্বাস প্রশ্বাসটুকুও আছড়ে পড়ছে জিনিয়ার মুখে। মুয়াজ যেহেতু প্রথম ঢুকেছে তাই তার চোখেই এই দৃশ্যটা সবার আগে ধরা পড়ল। দৃশ্যটা সামাল দিতে জোরে একটা গলা খাঁকড়ে দিয়ে উঠল সে। মুয়াজের শব্দে সম্ভবত হুঁশ হইল দিগন্তের। সম্মোহিতের মতো জিনিয়ার খুব কাছ থেকে সরে এলো সে। এক মুহূর্ত আর দাঁড়ালো না। তড়িঘড়ি করে উঠে সোজা সবাইকে পাশ কাটিয়ে সদর দরজা থেকে বাইরে বেরিয়ে এলো সে। মেহরা সাহেব আর চোখে দিগন্তের এই তপ্ত প্রস্থান দেখলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন অনেক কিছুই টের পেয়ে গেল এক লহমায়। রাত গভীর, নিঝুম চারিদিক। শহরটা এখন তন্দ্রাচ্ছন্ন। জিনিয়ার পায়ের চোটটা হালকা হলেও সতর্কতার খাতিরে প্লাস্টার করে রাখা হয়েছে। দিন চারেক পরে হয়তো খুলে ফেলা হবে।
জিনিয়া নিজের ঘরে একলাই আছে, প্লাস্টারের কারণে হোক বা ঔষধের ঘরে পায়ে এখন আর তেমন ব্যথা নেই। থাকলেও হয়তো সে বুঝতো না, কারণ কড়া ঘুমের ঔষধে আপাতত ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রাত্রে চেয়েছিল আজ রাতটা বোনের সাথে এই ঘরেই কাটাতে, কিন্তু জিনিয়া সপাটে নিষেধ করে দিয়েছে। আজকাল মনটা বড্ড খারাপ থাকে ওর। মাঝরাত অবধি আর গেম খেলা হয় না, হ্যাকিং নিয়েও বসা হয় না গুটি কয়েক সপ্তাহ হলো। একরোখা এক ছেলের প্রেমে পড়ে ওর সাজানো পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেছে। সবকিছুতেই কেমন ঝামেলা পাকছে। সারাক্ষণ কেয়ারলেস হয়ে হাসি ঠাট্টায় মজে থাকা মেয়েটাও যেন হঠাৎ গম্ভীর আর ঘরকুনো হয়ে গেল। কলেজ নেই, বন্ধু নেই, আড্ডা নেই, জীবনে যেন তার আর কিছুই রইল না। সবশেষে পাটাও ভাঙল। এতদিন সির্ফ ঘরবন্দি ছিল, এখন একেবারে বিছানাশায়ী হলো। নিজের ভেতরে এত এত কষ্ট চেপে রাখা এখন ওর পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। সেজন্যই আজ রাত্রে ঠাঁই হয়নি এ ঘরে। যিনি আজ প্রাণ ভরে কেঁদেছে। দিগন্তের প্রতি জমানো ভালোবাসা যেন আজ অভিমানে উবে গিয়ে একরাশ রাগে রূপ নিয়েছে। এক অদ্ভুত দ্বন্দ্বে ক্ষতবিক্ষত করছে ওর মনের আঙিনা। আবারও এলো শেষ রাত, তার সাথে এলো চিরচেনা পারফিউমের ঘ্রাণ। ঘ্রাণটা মোটেও বাজে না, বরং একটা মিন্ট রিফ্রেশমেন্ট ভাইব দেয়। ঘ্রাণটা এতটাই তীব্র যে ব্যক্তি ঘরে প্রবেশ করলেই সমস্ত ঘরময় সেই সুবাসে ভরে যায়। শাওন গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিনিয়ার কাছে। ডিম লাইটের আবছা আলোয় বুঝলো জিনিয়া বেঘরে ঘুমাচ্ছে। মায়াবী লাগলো মুখখানা, কিন্তু চোখের পাতা আজও ভেজা, আজও ভারী। শাওন ঝুঁকে এলো ওর মুখের কাছে। ওর তপ্ত শ্বাস ছড়িয়ে পড়ছে জিনিয়ার মুখে। জিনিয়া জেগে থাকলে হয়তো এখনই শাওনের কলার চেপে ধরত, নাকি ভয় পেত। শাওন খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ওকে। ঠোঁটজোড়া বেশিরভাগ সময় লাল রং ধারণ করে থাকে, আজও তাই। শাওনের মনে হলো ওর হয়তো জ্বর হয়েছে। এরপর দৃষ্টি গেল পায়ের দিকে। টিপু বিকেলেই কল করে জানিয়েছিল জিনিয়ার পায়ের কথা। সাথে পাঠিয়েছিল দিগন্ত আর জিনিয়ার অতিরিক্ত কাছাকাছি থাকা দুটো ছবি। ছবিগুলো শাওন একবার দেখেছিল, দ্বিতীয়বার দেখার সাহস আর করেনি। দেখলেই মাথার রক্ত চড়ে যায় ওর। শাওন এগিয়ে গেল পায়ের দিকে। সাদা প্লাস্টারটা অন্ধকারেও যেন চকচক করছে। সেটা ছুঁয়ে দেখার জন্য হাত বাড়ালো সে, কিন্তু শেষমেশ আর স্পর্শ করল না। যদি ব্যথা পায়, এই ভাবনাই তাকে ওর পায়ের ব্যান্ডেজ ছুঁয়ে দেখার থেকে বিরত রাখল। শাওন ফের অগ্রসর হয় জিনিয়ার মুখের দিকে। ডুকরে কেঁদে ফেলার চোখ দুটো দেখে আবারও ওর মাথায় প্রশ্নটা জেগে উঠল, জ্বর হয়েছে নাকি? শাওন হাত বাড়ালো। সে দেখতে চায় জিনিয়ার কপালের তাপমাত্রা, পরিমাপ করতে চায় শরীরের উত্তাপ। শাওনের হাতটা জিনিয়ার কপাল স্পর্শ করার ঠিক আগ মুহূর্তেই দৈবাত কেউ সজোরে ছিনিয়ে নিল ওর হাতটা। সর্বশক্তি দিয়ে হাতের কবজিটা মুচড়ে ধরল আগন্তুক। যন্ত্রণায় কুঁকি উঠল শাওন। এই আকস্মিক আক্রমণে ওর সাজানো ছক নিমিষেই এলোমেলো হয়ে গেল। নিজেকেই বাঁচানোর মতো ন্যূনতম সুযোগও সে পেল না। দাঁতে দাঁত চেপে শাওন চোখ ঘুরিয়ে তাকালো ওর হাত মুচড়ে ধরে রাখা মানুষটার দিকে। হ্যাঁ, সে মনে মনে যা আশঙ্কা করেছিল ঠিক তাই হলো। অন্ধকারের বুক চিরে সেখানে যমদূতের মতো দাঁড়িয়ে আছে দিগন্ত। দিগন্তের চোয়াল শক্ত আর হাতের বাঁধন এতটাই কঠিন যে শাওনের মনে হলো হাড়গুলো মরমর করে এখনই গুঁড়ো হয়ে যাবে। দিগন্ত শাওনের হাতের ওপর চাপ বাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, বাড়ির মেয়ের বেডরুমে ঢুকে তাকে স্পর্শ করতে চাওয়া কোন ভালো এমপির কাজ রে শাওন? শাওন প্রাণপণে ধস্তাধস্তি করে হাত ছাড়াতে চায়। একটা শ্লেষাত্মক হাসি দিয়ে অবজ্ঞা স্বরে বলল, তুইও তো এই মধ্যরাতে ঘরে ঢুকলি, তাহলে তুই কোন ভালো জন্মের পোলারে? জন্ম নিয়ে কথা বলায় দুঃসাহস দেখিয়েছে শাওন। দিগন্তের রগে রগে রক্ত টকবক করে ফুটতে লাগলো। সে নাক ফুলিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তোর মতো আমি বিজাতীয় না, আমার জন্মের ঠিক আছে। তুই কোন সাহসে আমার জন্ম নিয়ে কথা কস? কথাটা শাওনকে আরও কয়েকগুণ উত্তেজিত করে দিল। সে পাল্টা দিগন্তের কলার চেপে ধরে বলল, তোর মতো বাপের নেওয়াটা না আমি। বাপের পাওয়ারে চলস, আবার দেমাক দেখাস কিসের? আমার বাপ নাই ঠিকই, কিন্তু আমি একাই 100। নিজের ক্ষমতায় দাঁড়াইছি, নিজের ক্ষমতায় জিতমু। তোর মতো বাপের তলায় লুকানো লাগবে না আমার। চরম আত্মসম্মানে লাগলো কথাটা। দিগন্ত আর নিজেকে সামলাতে পারল না। শাওনের চোয়াল লক্ষ্য করে বসিয়ে দিল কয়েকটা সজোরে ঘুষি। দিগন্ত আর শাওনের ধস্তাধস্তি লেগে গেল এক প্রকারে। দুজনেই সমান্তলে দুজনকে এলো পাথারে লাথি ঘুষি মারছে। এই মরণপণ লড়াইয়ে ঘরের নিস্তব্ধতা ভেঙে তীব্র আওয়াজ হতে থাকে। আর তাতেই ঘুমটা হালকা হয়ে এলো জিনিয়ার। ওকে যে পাওয়ারফুল ওষুধ দেওয়া হয়েছিল, তাতে ডক্টর বলেছিল ওকে কালকের আগে হয়তো জাগানোই যাবে না। অথচ ও কিনা মাত্র 4 ঘন্টার মাথায় ধরফর করে উঠে বসলো। দিগন্ত বা শাওন কারোরই সেদিকে ভ্রুক্ষেপ নেই। ওরা নিজেদের আক্রোশে মত্ত। জিনিয়া বিছানায় উঠে বসেই স্থির হয়ে গেল। চোখের সামনে ভয়ঙ্কর মারামারি দেখে যেন ও মুহূর্তেই নিজের ছোটবেলায় ফিরে গেল। ওর জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সিচুয়েশন যেন কোনো এক অশুভ চক্রে বারবার ঘুরে ফিরে আসছে। মুহূর্তেই প্যানিক অ্যাটাক করে বসে ও।
সারা শরীর থরথর করে কাঁপছে, গলা দিয়ে স্বর বের হচ্ছে না কিছুতেই, কণ্ঠনালীও যেন কাঁপছে অবিরত। অনেক চেয়েও একটা চিৎকার ওর পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আর না পারছে এক চুল নড়তে। নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হচ্ছে ওর। জিনিয়া অঝরে কাঁদছে, অনেক কষ্টে বুক চেরা এক আর্ত চিৎকার দিল সে। তাৎক্ষণিকভাবে তা দিগন্ত আর শাওন দুজনেরই মনোযোগ আকর্ষণ করলো। তারা দুজনে একযোগে তাকালো জিনিয়ার দিকে। শাওন সুযোগ সন্ধানী, ও জানে এই মুহূর্তে এখানে ফেসে গেলে আর রক্ষা নেই। সুযোগ বুঝে হাতের ছোট্ট চাকুটা দিয়ে দিগন্তের হাতে এক পোঁচ বসিয়ে দিল সে। বেখিয়ালে দিগন্তকে সেই আঘাতটা মেনে নিতেই হলো। যন্ত্রণায় হাতটা আলগা হতেই শাওন এক লাফে বারান্দা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। দিগন্ত আর শাওনের পিছু নিল না। এই মুহূর্তে ওর কাছে জিনিয়াই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ও ছুটে গিয়ে বসলো জিনিয়ার সামনে। ওদিকে পরে দেখে নেবে যে শাওনের সাথে ঠিক কী করা যায়, কিন্তু এখন এই ভেঙে পড়া মেয়েটাকে সামলানোই ওর একমাত্র লক্ষ্য। জিনিয়া কাঁপছে এত জোরে যে দিগন্তের মনে হচ্ছে বিছানাও যেন থরথর করে কাঁপছে ওর সাথে। প্যানিক অ্যাটাক হতে দিগন্ত আগে কাউকে দেখেনি, এই প্রথম জিনিয়াকেই দেখলো। একটা মানুষ যে এমন করতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল। ওর খুব ভয় হলো, কেন এমন করছে মেয়েটা। হাত পা অস্বাভাবিক কাঁপছে, এমনকি ঠোঁটজোড়াও অদ্ভুতভাবে নড়ছে। দিগন্ত ওর মাথায় হাত বুলালো, পিঠে হাত দিয়ে শান্ত করার চেষ্টা করলো। ও মনে করলো হয়তো ওর হাতের রক্ত দেখে জিনি এমন করছে। সেদিন মুয়াজ বলেছিল ওর ব্লাড ফোবিয়া আছে। সেই চিন্তা থেকেই ও আতঙ্কিত স্বরে বলল, কি হয়েছে তোমার? এই হাইরে, এমন করছো কেন? জিনিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে বলতে চেয়েছে অনেক কিছু, কিন্তু পারছে না। সে দিগন্তের থেকে দূরে সরে গেল, নিজের চুল খামচে ধরে কাঁপতে লাগলো। ভাঙা গলায় অস্ফুট কিছু একটা বলছে সে, যা দিগন্তের কানে পৌঁছালেও ও বুঝতে পারছে না। ওর দূরে সরে যাওয়া দেখে দিগন্ত আরেকটু এগিয়ে গেল। জিনিয়া তখন চাদর খামচে ধরে কুকড়ে বসে আছে। দিগন্ত নিজের কাটা হাতটা পেছনে লুকিয়ে ফেলল। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু দিগন্ত সেসব এখন গুনায় ধরছে না। সে একটু একটু করে জিনিয়ার আরও কাছে গিয়ে নরম গলায় বলল, ভয় পেয়েছ? কিচ্ছু হয়নি, কিচ্ছু না, সব ঠিক আছে, নর্মাল। এই তো আমি আছি, কিসের ভয় তোমার? জিনিয়া শুনে তাকিয়ে আছে। ও দিগন্তের কথা আদৌ বুঝছে কিনা তাতেও সন্দেহ আছে। দিগন্ত ওকে আলতো করে ঝাঁকালো, হাইরি, এই হাইরি। জিনিয়া এবার ওর দিকে তাকালো। নীরব কয়েক পলক তাকিয়ে থাকার পর আকস্মিক চোখ বড় বড় করে আরও দূরে সরে গেল। ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠে বলল, রক্ত, রক্ত। দিগন্ত থেকে জিনিয়ার এভাবে বারবার সরে যাওয়াটা ও সহ্য করতে পারল না। ও আর একটু চেপে বসে বলল, নেই কোনো রক্ত, নেই, কিচ্ছু নেই। আহা, ছোবেন না, রক্ত, আপনি, রক্ত, পা, পা। গলা কাঁপছে, শরীর কাঁপছে, তবুও সে দিগন্তকে দূরে ঠেলে দিচ্ছে। বারবার আর্তনাদ করছে আর হেঁচকি তুলে কাঁদছে। মুহূর্তেই ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। জিনিয়ার ঠিক কি হয়েছে দিগন্ত তা সঠিকভাবে না বুঝলেও ওর অসুস্থতা যে বেড়েছে তা হাড়ে মজ্জায় টের পেল সে। জিনিয়াকে আষ্টেপৃষ্টে বুকে জড়িয়ে ধরতে চাইল দিগন্ত। এক অদ্ভুত যন্ত্রণা হচ্ছে ওর বুকের ভেতরটায়। জিনিয়ার এমন কুকড়ে যাওয়া আচরণ ও কোনোভাবেই মেনে নিতে পারছে না, কিন্তু এই মুহূর্তে কি করবে তাও যেন মাথায় আসছে না। সবচেয়ে বড় কথা, জিনিয়া ওকে বারবার ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিচ্ছে। এটা দিগন্ত মেনে নিতে পারছে না। কি এমন করলো সে যে তাকে এভাবে দু হাতে সরিয়ে দিচ্ছে? দিগন্ত একেবারে অসহায় স্বরে বলে উঠল, কিচ্ছু হয়নি রে জান, এমন করিস না প্লিজ। কিচ্ছু হয়নি, এখানে কোনো রক্ত নেই। তুই আর এমন করিস না। ভীষণ অসহায় লাগছে আমার, নিজেকেই প্রথমবারের মতো এত অসহায় লাগছে। জিনিয়া ওর কথার কানা করিও শুনল না। দিগন্ত কাছে গেলেই সে পাগলের মতো ধাক্কা দিচ্ছে, গোঙাচ্ছে। ওর সারা শরীর তখনও অস্বাভাবিক কাঁপছে। দিগন্ত জিনিয়াকে অনেকটা জোর করেই নিজের বাহুবন্দি করলো, সর্বশক্তি দিয়ে চেপে ধরে রাখতে চাইল বুকের গহীনে। জিনিয়া তখনও ছটফট করছে, হাত পা ছুঁড়ে মুক্তি চাইছে আর অসংলগ্ন কিছু একটা বিড়বিড় করছে। দিগন্তকে এখনও প্রাণপণে ধাক্কা দিচ্ছে ও। একসময় দিগন্তের বুক থেকে মাথা তুলে নিল জিনিয়া। কাঁপা কাঁপা হাত পা, সন্দেহে লাল হয়ে ওঠা দুটো চোখ আর উত্তপ্ত শরীর, সব মিলিয়ে এক অস্বাভাবিক সত্তা এখন বন্দী হয়ে আছে দিগন্তের বলিষ্ঠ বাহুতে। জিনিয়া অঝরে কাঁদছে, নখ দিয়ে দিগন্তের পিঠ খামচে ধরেছে। কান্নার বেগে ওর গলার হাড়গুলো যেন চামড়ার উপর স্পষ্ট হয়ে ভেসে উঠছে। দিগন্ত অপলক তাকিয়ে রইল ওর দিকে। লাল হয়ে ওঠা নাকটা কান্নার তোড়ে ফুলে ফুলে উঠছে। দিগন্তের নিজের ভেতরে তখন কি চলছে হয়তো ও নিজেও জানে না। পরিচিত মানুষের সেই চিরচেনা ঘোরে হুট করে আটকে গেল ওর মন। সময় যেন স্থবির হয়ে গেল। দিগন্ত ধীরে হয়ে আঁকড়ে ধরল জিনিয়ার সেই কাঁপতে থাকা লাল হয়ে থাকা ঠোঁটজোড়া। জিনিয়ার কাঁপুনি তখনও থামেনি, শ্বাস প্রশ্বাসের গতিও ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু দিগন্তের সেদিকে এখন আর কোনো ধ্যান নেই।
সে এক অদ্ভুত আর অবচেতন নেশায় মাতাল হয়ে লিপ্ত হলো সেই নিষিদ্ধ স্বাদে। মুয়াজ নিজেই ছিল, ওরা বাইরে থেকে সব খবর জোগাড় করেই ফিরেছে। দিগন্ত যখন সরাসরি জিনিয়ার ঘরে ঢুকলো, মুয়াজ তখন গিয়েছিল টিপুর ঘরে। এতক্ষণ নিচে সে টিপুরই ব্যবস্থা করছিল। কাজ শেষ করে উপরে জিনিয়ার ঘরে এলো সে। ঘরের দরজাটা আগে থেকেই আলগা হয়েছিল। সামান্য ধাক্কা দিতেই বন্ধুর এমন আতর্কিত রোমান্টিক দৃশ্য দেখে বিশাল একটা ধাক্কা খেল মুয়াজ। সাথে সাথেই আবার দরজা টেনে আগের মতো করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। বিড়বিড় করে নিজেকেই যেন প্রশ্ন করলো, কার সাথে কি করছে ও? জিনিয়ার সাথে? এই সিচুয়েশনে? বাচ্চা মেয়েটাকে এভাবে? আস্ত একটা বেয়াদ্দপ। সারাদিন বলে পছন্দ না, আর রাত বিরেতে একা পেয়ে ঠিকই। মুয়াজের ভাবনায় ছেদ ফেলে দৌড়ে এলো রাত্রি। সে মুয়াজকে দেখে অবাক হয়নি, কারণ নিজের সব কাহিনী দেখেই সে উপরে উঠে এসেছে জিনিয়াকে চেক করতে। তড়িঘড়ি করে রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই মুয়াজ ওর হাত চেপে ধরল। রাত্রি জিজ্ঞাসা আর বিরক্ত চোখে তাকালো, এ কি অভদ্রতা? আটকালেন কেন? জিনিয়াকে চেক করব, ছাড়ুন। মুয়াজ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর প্রেমে ব্যাঘাত না ঘটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে রাত্রিকে এক প্রকার হ্যাচড়াতে হ্যাচড়াতে কিচেনের দিকে নিয়ে চলল। যাওয়ার পথে নিচু সরে বলল, ওখানে দিগন্ত আছে, তোমার এখন ওদের ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আমার এখন তোমাকে খুব প্রয়োজন। মানে? মানে হচ্ছে কফি বানাতে হবে, একটু পরেই সমাবেশ বসবে, চলো। শুনলেন প্রিয়তাপুর লেখা নেতার পতন গল্প থেকে পর্ব 29, 30, 31। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।